বৈযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ইউভাল নোয়া হারারির বিখ্যাত বই নেক্সাস। বইটির আজ ১৯তম পর্ব। এই পর্ব থেকে শুরু হচ্ছে বইটির শেষ অধ্যায়, অধ্যায় নম্বর ১১, যার শিরোনাম সিলিকন পর্দা, বিশ্ব সাম্রাজ্য নাকি বিশ্ব বিভাজন। এই অধ্যায়টির আজ প্রথম পর্ব। আগের ২ অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে বিভিন্ন মানব সমাজ নতুন কম্পিউটার নেটওয়ার্কের উত্থানের প্রতি প্রতিক্রিয়া জানাতে পারে। কিন্তু আমরা একটি আন্তঃসংযুক্ত বিশ্বে বাস করি, যেখানে একটি দেশের সিদ্ধান্ত অন্যদের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। এআই এর দ্বারা উদ্ভূত কিছু গুরুতর বিপদ কেবল একটি সমাজের অভ্যন্তরীণ গতিশীলতার কারণে নয়, বরং এগুলো উদ্ভূত হয় বহু সমাজের মধ্যেকার গতিশীলতা থেকে, যা নতুন অস্ত্র প্রতিযোগিতা, নতুন যুদ্ধ ও নতুন সাম্রাজ্য বিস্তারের দিকে নিয়ে যেতে পারে। কম্পিউটার এখনও এত শক্তিশালী নয় যে তারা সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বা নিজেরাই মানব সভ্যতাকে ধ্বংস করবে। যতক্ষণ মানবজাতি ঐক্যবদ্ধ থাকে, আমরা এমন প্রতিষ্ঠান তৈরি করতে পারি যা এআইকে নিয়ন্ত্রণ করবে এবং অ্যালগরিদমিক ভুলগুলো শনাক্ত করে সংশোধন করবে। দুর্ভাগ্যবশত মানবজাতি কখনোই ঐক্যবদ্ধ ছিল না। আমরা সবসময় খারাপ কর্মী দ্বারা কষ্ট পেয়েছি, পাশাপাশি ভালো কর্মীদের মধ্যেকার মতপার্থক্যেও। এআই এর উত্থান তাই মানবজাতির জন্য একটা অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়ায়, কারণ এটি কম্পিউটারের খারাপ উদ্দেশ্যে নয়, বরং আমাদের নিজেদের ত্রুটির জন্য। তাই একজন প্যারানয়েড স্বৈরশাসক একটি ভুলপ্রবণ এআইকে সীমাহীন ক্ষমতা দিতে পারে, এমনকি পরমাণু আক্রমণ চালানোর ক্ষমতাও দিতে পারে। যদি স্বৈরশাসক তার প্রতিরক্ষা মন্ত্রীর চেয়ে এআইকে বেশি বিশ্বাস করে, তবে দেশের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের তত্ত্বাবধান এআই এর উপর দেয়াটা কি অযৌক্তিক হবে? যদি এআই তখন কোনো ভুল করে বা একটি অজানা লক্ষ্য অনুসরণ করতে শুরু করে, তবে ফলাফল হতে পারে ধ্বংসাত্মক, এবং কেবল সেই দেশের জন্যই নয়। এছাড়াও বিশ্বের কোনো এক কোণে সংগঠিত ঘটনায় মনোযোগী সন্ত্রাসীরা এআই ব্যবহার করে একটি বৈশ্বিক মহামারী উস্কে দিতে পারে। সন্ত্রাসীরা হয়তো এপিডেমিওলজির বিজ্ঞানের চেয়ে কোনো ধর্মীয় কল্পকাহিনীতে বেশি পারদর্শী হতে পারে, কিন্তু তাদের কেবল লক্ষ্য নির্ধারণ করলেই চলবে, বাকিটা তাদের এআই সম্পন্ন করবে। এআই নতুন কোনো রোগ জীবাণু তৈরি করতে পারে, বাণিজ্যিক ল্যাবরেটরি থেকে এটি অর্ডার দিতে পারে, অথবা এটি 3D প্রিন্টারে বায়োলজিক্যালভাবে প্রিন্ট করতে পারে এবং এটির বৈশ্বিক বিস্তারের সর্বোত্তম কৌশল উদ্ভাবন করতে পারে, এয়ারপোর্ট বা খাদ্য সরবরাহ চেইনের মাধ্যমে। যদি এআই এমন একটি ভাইরাস তৈরি করতে যা ইবোলার মতো প্রাণঘাতী, কোভিড-19 মতো সংক্রামক ও এইডসের মতো ধীরগতির প্রকাশ হয়, প্রথম ভুক্তভোগীরা যখন মারা যেতে শুরু করবে এবং বিশ্ব যখন এর বিপদের বিষয়ে অবগত হবে, তখন পৃথিবীর বেশিরভাগ মানুষ ইতোমধ্যেই সংক্রমিত হয়ে যেতে পারে। আগের অধ্যায়গুলোতে আমরা দেখেছি যে মানব সভ্যতা শুধু পরমাণু বোমা ও ভাইরাসের মতো দ্বৈত ও জৈবিক গণবিধ্বংসী অস্ত্র দ্বারা হুমকির মুখে নেই। মানব সভ্যতাকে সামাজিক গণবিধ্বংসী অস্ত্রের মাধ্যমেও ধ্বংস করা হতে পারে, যেমন রটনা, যা আমাদের সামাজিক বন্ধনগুলোকে দুর্বল করে দেয়। একটি দেশের মধ্যে তৈরি করা এআই ব্যবহার করা যেতে পারে বিপুল পরিমাণ ভুয়া খবর, ভুয়া অর্থ ও ভুয়া মানুষের স্রোত প্রকাশ করার জন্য, যার ফলে অন্যান্য অনেক দেশের মানুষ কোনো কিছুতে বা কারো প্রতি বিশ্বাস রাখতে অক্ষম হয়ে পড়তে পারে। অনেক সমাজ, গণতন্ত্র ও স্বৈরতন্ত্র উভয়ই দায়িত্বশীলভাবে এআই এর এই ধরনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে, দুই কর্মীদের দমন করতে এবং তাদের নিজেদের শাসক ও উন্মাদদের বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু যদি মাত্র কয়েকটি সমাজও এই কাজে ব্যর্থ হয়, তাহলে এটি মানবজাতির জন্য হুমকি স্বরূপ হতে পারে। জলবায়ু পরিবর্তন এমন দেশগুলোকেও ধ্বংস করতে পারে যারা চমৎকার পরিবেশগত নিয়মনীতি গ্রহণ করেছে, কারণ এটি একটি বৈশ্বিক সমস্যা, জাতীয় সমস্যা নয়। এআই একটি বৈশ্বিক সমস্যা। দেশগুলো যদি মনে করে যে তারা নিজেদের সীমানার মধ্যে এআই সঠিকভাবে নিয়ন্ত্রণ করলে
তারা এআই বিপ্লবের সবচেয়ে খারাপ পরিণতির হাত থেকে রক্ষা পাবে, তবে তারা মূর্খতার পরিচয় দেবে। সুতরাং নতুন কম্পিউটার রাজনীতি বুঝতে হলে কেবল পৃথক সমাজগুলো কিভাবে এআই এর প্রতিক্রিয়া জানাতে পারে তা পর্যবেক্ষণ করাই যথেষ্ট নয়। আমাদের এটাও বিবেচনা করতে হবে যে এআই কিভাবে সমাজগুলোর মধ্যে বৈশ্বিক স্তরে সম্পর্ক পরিবর্তন করতে পারে। বর্তমানে বিশ্ব প্রায় 2 কোটি জাতিরাষ্ট্রে বিভক্ত, যার বেশিরভাগই 1945 সালের পর স্বাধীনতা লাভ করেছে। এগুলো সব সমান নয়। তালিকায় 2টি সুপার পাওয়ার, কয়েকটি বৃহৎ শক্তি, বিভিন্ন জোট ও বেশ কয়েকটি ছোট রাষ্ট্র রয়েছে। তবুও ক্ষুদ্রতম রাষ্ট্রগুলো কিছুটা প্রভাব রাখে, যেমনটা দেখা গেছে তাদের ক্ষমতায় মহাশক্তিগুলোকে একে অপরের বিরুদ্ধে খেলাতে পারার ক্ষমতা দ্বারা। উদাহরণস্বরূপ 2020-এর দশকের প্রথম দিকে চীন ও যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করেছিল। উভয় মহাশক্তি টোঙ্গা, টুভালু, কিরিবাটি ও সলোমন দ্বীপপুঞ্জের মতো দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গেই সম্পর্ক স্থাপন করছিল। এই ছোট দেশগুলোর সরকার, যাদের জনসংখ্যা 7,40,000, সলোমন দ্বীপপুঞ্জে 7,40,000 থেকে 11,000, যেমন টুভালুতে 11,000, মোটামুটি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারত এবং তারা উল্লেখযোগ্য রকমের ছাড় এবং সাহায্য আদায় করতে সক্ষম হয়েছিল। অন্য ছোট দেশগুলোর মধ্যে কাতার নিজেকে ভূ-রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মাত্র 3 লক্ষ নাগরিক থাকা সত্ত্বেও কাতার মধ্যপ্রাচ্যে উচ্চাভিলাষী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, বৈশ্বিক অর্থনীতিতে বড় ভূমিকা পালন করছে এবং আল জাজিরার আবাসস্থল, যা আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী টেলিভিশন নেটওয়ার্ক। কেউ হতে যুক্তি দিতে পারে যে কাতার তার সক্ষমতার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলতে সক্ষম, কারণ এটি বিশ্বের 3য় বৃহৎ প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক। তবুও ভিন্ন একটি আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটি কাতারকে একটি স্বাধীন খেলোয়াড় বানানোর পরিবর্তে যে কোনো সাম্রাজ্যবাদী বিজেতার খাদ্য তালিকার প্রথম পদ হিসেবে পরিণত করত। 2024 সাল পর্যন্ত কাতারের অনেক বড় প্রতিবেশী ও বিশ্বের আধিপত্য বিস্তারকারী শক্তিগুলো ছোট্ট উপসাগরীয় রাষ্ট্রটিকে তার অপরিসীম ধন সম্পদ ধরে রাখতে দিচ্ছে, এটা বলার মতো। অনেকেই আন্তর্জাতিক ব্যবস্থাকে একটি জঙ্গলের মতো বলে বর্ণনা করেন। যদি তাই হয়, এটি এমন একটি জঙ্গল যেখানে বাঘেরা মোটা মুরগিদের অপেক্ষাকৃত নিরাপদে বাস করতে দেয়। কাতার, টোঙ্গা, টুভালু, কিরিবাটি ও সলোমন দ্বীপপুঞ্জ সবই ইঙ্গিত দেয় যে আমরা একটি উত্তর সাম্রাজ্যবাদী যুগে বাস করছি। তারা 1970-এর দশকে ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা অর্জন করেছিল, যা ইউরোপীয় সাম্রাজ্যবাদের চূড়ান্ত পতনের অংশ। বর্তমানে তারা আন্তর্জাতিক অঙ্গনে যে প্রভাব খাটাতে সক্ষম হচ্ছে তা প্রমাণ করে যে 21 শতকের প্রথম প্রান্তিকে ক্ষমতা তুলনামূলকভাবে বড় সংখ্যক খেলোয়াড়ের মধ্যে বিতরণ করা হয়েছে, মাত্র কয়েকটি সাম্রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। নতুন কম্পিউটার নেটওয়ার্কের উত্থান আন্তর্জাতিক রাজনীতির চেহারায় কী পরিবর্তন আনতে পারে? একটি স্বৈরাচারী এআই একটি পারমাণবিক যুদ্ধ শুরু করতে পারে, বা একটি সন্ত্রাসী এআই একটি প্রাণঘাতী মহামারী ঘটাতে পারে। এমন সমস্ত বিপর্যয়কর পরিস্থিতি বাদ দিয়ে কম্পিউটারগুলো বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার জন্য 2টি প্রধান চ্যালেঞ্জ উপস্থাপন করছে। প্রথমত, যেহেতু কম্পিউটার তথ্য ও ক্ষমতাকে একটি কেন্দ্রীয় হাবে একত্রিত করা সহজ করে তোলে, মানবজাতি নতুন একটি সাম্রাজ্যবাদী যুগে প্রবেশ করতে পারে। কয়েকটি সাম্রাজ্য, বা সম্ভবত একটি একক সাম্রাজ্য, পুরো পৃথিবীকে অনেক বেশি শক্তভাবে ধরে রাখতে পারে, ব্রিটিশ সাম্রাজ্য বা সোভিয়েত সাম্রাজ্যের চেয়ে বেশি। টোঙ্গা, টুভালু ও কাতার স্বাধীন রাষ্ট্র থেকে উপনিবেশে রূপান্তরিত হবে, যেমনটি তারা 50 বছর আগে ছিল। দ্বিতীয়ত, মানবজাতি একটি নতুন সিলিকন পর্দার মাধ্যমে বিভক্ত হতে পারে, যা প্রতিদ্বন্দ্বী ডিজিটাল সাম্রাজ্যগুলোর মধ্যে বিভাজন করবে। প্রতিটি শাসন ব্যবস্থা এআই বিভাজনকরণ সমস্যার, স্বৈরশাসকের দ্বিধার ও অন্যান্য প্রযুক্তিগত দ্বিধাদ্বন্দ্বের নিজস্ব সমাধান বেছে নিতে পারে। ফলে তারা আলাদা ও খুবই ভিন্ন কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে পারে। বিভিন্ন নেটওয়ার্ক একে অপরের সঙ্গে মিথস্ক্রিয় করা ক্রমশ কঠিন হয়ে পড়তে পারে এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত মানুষেরাও।
কাতারের নাগরিকরা যদি একটি ইরানি বা রাশিয়ান নেটওয়ার্কের অংশ হিসেবে বাস করে, টোঙ্গার নাগরিকরা একটি চীনা নেটওয়ার্কের অংশ হিসেবে এবং টুভালু নাগরিকরা একটি আমেরিকান নেটওয়ার্কের অংশ হিসেবে বাস করে, তবে তাদের জীবন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি এতটাই আলাদা হয়ে যাবে যে তারা একে অপরের সঙ্গে প্রায় যোগাযোগ করতে সক্ষম হবে না বা অনেক বিষয়ে একমত হতে পারবে না। যদি এই ঘটনা বাস্তবায়িত হয়, তবে তারা সহজেই তাদের নিজস্ব প্রলয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। হয়তো প্রতিটি সাম্রাজ্য তাদের পারমাণবিক অস্ত্রকে মানুষের নিয়ন্ত্রণের অধীনে রাখতে সক্ষম হবে এবং তাদের উন্মাদদের জৈব অস্ত্র থেকে দূরে রাখতে পারবে। কিন্তু এমন একটি মানব প্রজাতি যা শত্রুভাবাপন্ন শিবিরে বিভক্ত এবং যারা একে অপরকে বোঝার সামান্য ক্ষমতা রাখে, তারা ধ্বংসাত্মক যুদ্ধ এড়াতে বা বিধ্বংসী জলবায়ু পরিবর্তন প্রতিরোধ করতে সফল হবে না। প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যগুলোর মধ্যে একটি অস্বচ্ছ সিলিকন পর্দা দ্বারা বিভক্ত একটি বিশ্ব এআই এর বিস্ফোরক ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতেও অক্ষম হবে। ডিজিটাল সাম্রাজ্যের উত্থান। নবম অধ্যায়ে আমরা শিল্প বিপ্লব ও আধুনিক সাম্রাজ্যবাদের মধ্যে সংযোগের সংক্ষিপ্ত উল্লেখ করেছি। শিল্প প্রযুক্তি সাম্রাজ্য গঠনে কতটা প্রভাব ফেলতে পারে তা শুরুতে সুস্পষ্ট ছিল না। যখন প্রথম বাষ্প ইঞ্জিনগুলো 18 শতকে ব্রিটিশ কয়লা খনিতে পানি পাম্প করার জন্য ব্যবহৃত হয়েছিল, তখন কেউ ভাবেনি যে এগুলো একদিন মানব ইতিহাসের সবচেয়ে উচ্চাভিলাষী সাম্রাজ্যবাদী প্রকল্পগুলো শক্তি যোগাবে। পরে 19 শতকের গোড়ার দিকে যখন শিল্প বিপ্লব বেগ পেতে শুরু করেছিল, তখন এটি চালিত হয়েছিল বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দ্বারা, কারণ সরকার এবং সেনাবাহিনী এর ভূ রাজনৈতিক সম্ভাবনাকে উপলব্ধি করতে তুলনামূলকভাবে ধীরগতি ছিল। উদাহরণস্বরূপ 1830 সালে লিভারপুল ও ম্যানচেস্টারের মধ্যে চালু হওয়া বিশ্বের প্রথম বাণিজ্যিক রেলপথটি লিভারপুল ও ম্যানচেস্টার রেলওয়ে কোম্পানি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা নির্মিত এবং পরিচালিত হয়েছিল। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও অন্যান্য স্থানের বেশিরভাগ প্রাথমিক রেলপথগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ছিল। তখনও এটা একেবারেই স্পষ্ট ছিল না কেন সরকার বা সেনাবাহিনীগুলো এমন বাণিজ্যিক উদ্যোগে জড়িত হবে। তবে 19 শতকের মধ্যভাগের দিকে প্রধান শিল্প শক্তিগুলোর সরকার ও সশস্ত্র বাহিনী আধুনিক শিল্প প্রযুক্তির বিশাল ভূ রাজনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি স্বীকার করে নিয়েছিল। কাঁচামাল ও বাজারের প্রয়োজন সাম্রাজ্যবাদকে ন্যায্যতা দিয়েছিল, আর শিল্প প্রযুক্তি সাম্রাজ্য বিজয়কে সহজতর করেছিল। উদাহরণস্বরূপ, ব্রিটিশদের চীনের বিরুদ্ধে আফিম যুদ্ধে জয়ের ক্ষেত্রে বাষ্পজাহাজগুলো গুরুত্বপূর্ণ ছিল এবং রেলপথগুলো আমেরিকার পশ্চিম দিকে এবং রাশিয়ার পূর্ব ও দক্ষিণ দিকে সম্প্রসারণে একটি নির্ধারক ভূমিকা পালন করেছিল। প্রকৃতপক্ষে পুরো সাম্রাজ্যবাদী প্রকল্পগুলো রেলপথ নির্মাণের আশেপাশে গড়ে উঠেছিল, যেমন রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান এবং ট্রান্স কাস্পিয়ান লাইনগুলো, বার্লিন থেকে বাগদাদ পর্যন্ত জার্মান রেলপথের স্বপ্ন এবং কায়রো থেকে কেপ পর্যন্ত একটি রেলপথ নির্মাণের ব্রিটিশ স্বপ্ন। তবুও বেশিরভাগ রাষ্ট্রই সময়মতো ক্রমবর্ধমান শিল্প অস্ত্র প্রতিযোগিতায় যোগ দিতে পারেনি। কিছু রাষ্ট্রের সেই সামর্থ্য ছিল না, যেমন সলোমন দ্বীপপুঞ্জের মেলানেশিয়ান প্রধানেরা এবং কাতারের আল থানি গোত্র। অন্যেরা যেমন বার্মিজ সাম্রাজ্য, আফ্রিকার অসন্তের সাম্রাজ্য এবং চীনা সাম্রাজ্য হয়তো সেই সামর্থ্য রাখত, কিন্তু তাদের ইচ্ছা বা দূরদর্শিতা ছিল না। তাদের শাসক ও অধিবাসীরা হয়তো উত্তর পশ্চিম ইংল্যান্ডের মতো স্থানে যে উন্নয়নগুলো হচ্ছিল তা লক্ষ্য করেনি, অথবা সেগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে বলে মনে করেনি। কেন ইরাবতী উপত্যকার বা চীনের রিয়াংজি উপত্যকার ধান চাষিদের লিভারপুল ম্যানচেস্টার রেলপথ নিয়ে মাথা ঘামাতে হবে? তবে 19 শতকের শেষে এই ধান চাষিরা হয় ব্রিটিশ সাম্রাজ্যের দ্বারা জয়লাভ করে বা পরোক্ষভাবে শোষিত হয়। শিল্প প্রতিযোগিতায় পিছিয়ে পড়া বেশিরভাগ অন্যান্য রাষ্ট্রও শেষ পর্যন্ত কোনো না কোনো শিল্প শক্তির দ্বারা শাসিত হয়। এআই এর ক্ষেত্রে কি এমন কিছু ঘটতে পারে? যখন 21 শতকের শুরুর দিকে এআই বিকাশের প্রতিযোগিতা তীব্র হতে শুরু করেছিল, তখন এটিও প্রাথমিকভাবে কয়েকটি দেশের বেসরকারি উদ্যোক্তাদের দ্বারা চালিত হয়েছিল। তারা বিশ্বের তথ্য প্রবাহ কেন্দ্রীভূত করার দিকে নজর দিয়েছিল। গুগল চেয়েছিল
বিশ্বের সমস্ত তথ্যকে এক জায়গায় সংগঠিত করতে। অ্যামাজন চেয়েছিল বিশ্বের সমস্ত কেনাকাটা কেন্দ্রীভূত করতে। ফেসবুক চেয়েছিল বিশ্বের সমস্ত সামাজিক ক্ষেত্রকে সংযুক্ত করতে। কিন্তু সমস্ত বিশ্বের তথ্য কেন্দ্রীভূত করা তখন পর্যন্ত ততটা বাস্তবসম্মত ছিল না, যতক্ষণ না কেউ সেই তথ্যকে কেন্দ্রীয়ভাবে প্রক্রিয়াজাত করতে পারে। আর ২০০০ সালে যখন গুগলের সার্চ ইঞ্জিন তার শৈশবকাল পার করছিল, যখন অ্যামাজন একটি সাধারণ অনলাইন বইয়ের দোকান ছিল এবং যখন মার্ক জাকারবার্গ ছিল স্কুলের ছাত্র, তখন সেই পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় এআই কোথাও ছিল না। কিন্তু কিছু লোক পণ করেছিল যেন এটি হাতের কাছেই রয়েছে। ওয়াইআর ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক কেভিন কেলি বর্ণনা করেছেন কিভাবে তিনি ২০০২ সালে গুগলের একটি ছোট পার্টিতে অংশগ্রহণ করেন এবং ল্যারি পেজের সঙ্গে কথোপকথন করেন। ল্যারি, আমি এখনো এটা বুঝতে পারছি না, এত সার্চ কোম্পানি আছে, বিনামূল্যে ওয়েব সার্চ, এতে লাভটা কোথায়? পেজ ব্যাখ্যা করেছিলেন যে গুগল আসলে সার্চে মনোযোগ দিচ্ছে না, আমরা আসলে একটা এআই তৈরি করছি। তিনি বলেছিলেন, তথ্য যত বেশি হয় এআই তৈরি করা তত সহজ হয়, আর এআই প্রচুর তথ্যকে প্রচুর শক্তিতে রূপান্তরিত করতে পারে। ২০১০-এর দশকে এসে স্বপ্নটা বাস্তবে পরিণত হতে শুরু করে। প্রতিটি বড় ঐতিহাসিক বিপ্লবের মতো এআই এর উত্থানও একটি ধীর প্রক্রিয়া, যার মধ্যে অনেকগুলো ধাপ ছিল, এবং প্রতিটি বিপ্লবের মতো এর কিছু ধাপকে দেখানো হয়েছিল টার্নিং পয়েন্ট হিসেবে। যেমন লিভারপুল ম্যানচেস্টার রেলপথের উদ্বোধন। এআই এর গল্পের বিস্তৃত সাহিত্যে বারবার দুটি ঘটনা উঠে আসে। প্রথমটি ঘটেছিল ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর, যখন অ্যালেক্সনেট নামে একটি আবর্তিত স্নায়বিক নেটওয়ার্ক CNN ইমেজনেট লার্জ স্কেল ভিজুয়াল রিকগনিশন চ্যালেঞ্জ জিতে নেয়। আপনি যদি আবর্তিত স্নায়বিক নেটওয়ার্ক কি তা না জানেন এবং ইমেজনেট চ্যালেঞ্জ সম্পর্কে না শোনেন, তবে আপনি একা নন। আমাদের মধ্যে ৯৯%-রও বেশি একই অবস্থায় ছিল। এ কারণেই ২০১২ সালে অ্যালেক্সনেটের জয় প্রথম পাতার খবর ছিল না। কিন্তু কিছু মানুষ অ্যালেক্সনেটের জয়ের কথা শুনেছিল এবং তারা ভবিষ্যতের ইঙ্গিতগুলো বুঝতে পেরেছিল। তারা জানত, উদাহরণস্বরূপ, ইমেজনেট হল লক্ষ লক্ষ টিকাযুক্ত ডিজিটাল ছবির একটি তথ্য ভাণ্ডার। কখনো কি কোনো ওয়েবসাইট আপনাকে প্রমাণ করতে বলেছে যে আপনি রোবট নন, ছবিগুলোর মধ্যে কোনগুলোতে গাড়ি বা বিড়াল রয়েছে তা শনাক্ত করার মাধ্যমে? আপনি যেসব ছবিতে ক্লিক করেছিলেন সেগুলো হয়তো ইমেজনেট তথ্য ভাণ্ডারে যুক্ত করা হয়েছে। একই কাজ হয়তো আপনার পোষা বিড়ালের ট্যাগ করা ছবির ক্ষেত্রেও ঘটেছিল, যা আপনি অনলাইনে আপলোড করেছিলেন। ইমেজনেট লার্জ স্কেল ভিজুয়াল রিকগনিশন চ্যালেঞ্জ বিভিন্ন অ্যালগোরিদমের পরীক্ষা নেয়। কতটা দক্ষভাবে তারা তথ্য ভাণ্ডারের আবর্তিত ছবিগুলো শনাক্ত করতে পারে তা যাচাই করে। তারা কি বিড়ালগুলো সঠিকভাবে শনাক্ত করতে পারে? যখন মানুষকে এটা করতে বলা হয়, তখন ১০০টি বিড়ালের ছবির মধ্যে আমরা ৯৫টি বিড়ালকে সঠিকভাবে চিহ্নিত করতে পারি। ২০১০ সালে সেরা অ্যালগোরিদমগুলো কেবল ৭২% সাফল্য অর্জন করতে পেরেছিল। ২০১১ সালে অ্যালগোরিদমিক সাফল্যের হার ধীরে ধীরে ৭৫%-এ পৌঁছায়। ২০১২ সালে অ্যালেক্সনেট অ্যালগোরিদম চ্যালেঞ্জটি জিতে নেয় এবং তখনও এটি একটি বিচ্ছিন্ন এআই বিশেষজ্ঞ গোষ্ঠীকে হতবাক করে ৮৫% সাফল্য অর্জন করে। যদিও এই উন্নতি সাধারণ মানুষের কাছে তেমন কিছু মনে নাও হতে পারে, এটি বিশেষজ্ঞদের দেখিয়েছিল যে এআই এর নির্দিষ্ট কিছু ক্ষেত্রে দ্রুত অগ্রগতির সম্ভাবনা রয়েছে। ২০১৫ সালের মধ্যে মাইক্রোসফটের একটি অ্যালগোরিদম ৯৬% সঠিকতা অর্জন করে। বিড়ালের ছবি শনাক্ত করার ক্ষেত্রে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যায়। ২০১৬ সালে দ্য ইকোনমিস্ট একটি প্রবন্ধ প্রকাশ করে, যার শিরোনাম ছিল ফ্রম নট ওয়ার্কিং টু নিউরাল নেটওয়ার্কিং। সেখানে প্রশ্ন করা হয়েছিল কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, যা তার প্রথম দিন থেকে অতৃপ্তি ও হতাশার সঙ্গে যুক্ত ছিল, হঠাৎ করে প্রযুক্তি ক্ষেত্রের সবচেয়ে উত্তপ্ত ক্ষেত্র হয়ে উঠল। এটি অ্যালেক্সনেটের জয়কে সেই মুহূর্ত হিসেবে উল্লেখ করেছিল যখন মানুষ কেবল এআই সমাজের প্রতি নয়, সমগ্র প্রযুক্তি শিল্পের প্রতি মনোযোগ দিতে শুরু করেছিল। প্রবন্ধটিতে একটি রোবোটিক হাতে একটি বিড়ালের ছবি ধরে রাখার চিত্র দেখানো হয়েছিল। সারা বিশ্ব থেকে ব্যবহারকারীদের
বা কর সংগ্রাহকদের ১ পয়সাও না দিয়ে প্রযুক্তি জায়ান্টরা যে সমস্ত বিড়ালের ছবি সংগ্রহ করেছিল তা অবশেষে অবিশ্বাস্যভাবে মূল্যবান প্রমাণিত হলো। এআই এর দৌড় শুরু হলো এবং প্রতিযোগীরা বিড়ালের ছবির ওপর নির্ভর করেই এগিয়ে চলছিল। অ্যালেক্সনেট যখন ইমেজনেট চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছিল, গুগলও তার এআইকে বিড়ালের ছবির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছিল। এমনকি বিড়াল ছবি তৈরি করার জন্য মিয়াও জেনারেটর নামে একটি এআইও তৈরি করেছিল। বিড়ালের ছবির মাধ্যমে চিনতে সক্ষম হওয়ার প্রযুক্তিটি পরবর্তীকালে শিকার করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, ইসরায়েল এটি ব্যবহার করে তৈরি করেছিল রেড উলফ, ব্লু উলফ কেস উলফ প্যাক অ্যাপগুলো, যা দখলকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের মুখ চেনার জন্য ইসরায়েলি সৈন্যরা ব্যবহার করত। বিড়ালের ছবি চিনতে সক্ষম হওয়ার ক্ষমতা ইরান তার এআই অ্যালগোরিদমে প্রয়োগ করে অবাধ্য নারীদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে এবং তাদের হিজাব আইন প্রয়োগে ব্যবহার করেছিল, যেমনটা অধ্যায় ৮-এ ব্যাখ্যা করা হয়েছে। যন্ত্রবিদ্যা অ্যালগোরিদমগুলো প্রশিক্ষণের জন্য বিশাল পরিমাণ তথ্যের প্রয়োজন হয়। বিনামূল্যে আপলোড এবং ব্যাখ্যা করা লক্ষ লক্ষ বিড়ালের ছবি ছাড়া অ্যালেক্সনেট অ্যালগোরিদম বা মিয়াও জেনারেটর প্রশিক্ষণ দেওয়া সম্ভব হতো না, যা পরবর্তীকালে বহুদূর প্রসারী অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সম্ভাবনার এআই এর মডেল হয়ে ওঠে। ঠিক যেমন ১৯ শতকের শুরুর দিকে রেলপথ তৈরির প্রচেষ্টা ব্যক্তিগত উদ্যোক্তাদের দ্বারা অগ্রগামী হয়েছিল, তেমনি একবিংশ শতকের শুরুর দিকে এআই দৌড়ের প্রাথমিক প্রতিযোগী ছিল বেসরকারি কর্পোরেশনগুলো। গুগল, ফেসবুক, আলিবাবা ও বাইদুর নির্বাহীরা বিড়ালের ছবি চিনতে সক্ষম হওয়ার মূল্য রাষ্ট্রপতি ও জেনারেলদের আগেই বুঝতে পেরেছিলেন। দ্বিতীয় ইউরেকা মুহূর্তটি আসে ২০১৬ সালের মার্চ মাসের মাঝামাঝি, যখন রাষ্ট্রপতি ও জেনারেলরা বুঝতে পারেন যা ঘটছে। এটি ছিল গুগলের আলফাগোর লি সোডেলোর উপর জয়, যেখানে অ্যালেক্সনেটের কৃতিত্ব রাজনীতিবিদদের দ্বারা প্রায় উপেক্ষিত হয়েছিল। আলফাগোর বিজয় সরকারি দপ্তরে, বিশেষত পূর্ব এশিয়ায় বিস্ময়ের ঢেউ তুলেছিল। চীন ও প্রতিবেশী দেশগুলোতে গো একটি সাংস্কৃতিক সম্পদ এবং কৌশলবিদ ও নীতি নির্ধারকদের প্রশিক্ষণের আদর্শ মাধ্যম হিসেবে বিবেচিত হয়। এআই এর এই গল্প অনুযায়ী মার্চ ২০১৬ সালে চীনের সরকার উপলব্ধি করে যে এআই যুগ শুরু হয়েছে। এটা অবাক হওয়ার মতো নয় যে চীনা সরকারই সম্ভবত প্রথমে পুরো পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছিল। ১৯ শতকে চীন শিল্প বিপ্লবের সম্ভাবনাকে সময়মতো উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল এবং রেলপথ ও স্টিম জাহাজের মতো আবিষ্কারগুলো আস্তে আস্তে গ্রহণ করেছিল। এর ফলে চীন যে শতাব্দীকে অপমানের শতাব্দী বলে অভিহিত করে তা তাদের সহ্য করতে হয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের বৃহৎ পরাশক্তি হওয়ার পরেও আধুনিক শিল্প প্রযুক্তি গ্রহণে ব্যর্থতা চীনকে নতজানু করে দেয়। তারা বারবার যুদ্ধে পরাজিত হয়, আংশিকভাবে বিদেশিদের দ্বারা দখল হয়ে যায় এবং রেলপথ ও স্টিম জাহাজ বোঝার শক্তিগুলো দ্বারা ব্যাপকভাবে শোষিত হয়। চীনারা প্রতিজ্ঞা করে তারা আর কখনোই এই ট্রেন মিস করবে না। ২০১৭ সালে চীনের সরকার তার নিউ জেনারেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যান প্রকাশ করে, যেখানে ঘোষণা করা হয় যে ২০৩০ সালের মধ্যে চীনের এআই তত্ত্ব, প্রযুক্তি ও প্রয়োগ বিশ্ব নেতৃস্থানীয় পর্যায়ে পৌঁছাবে এবং চীন হবে বিশ্বের প্রথম এআই উদ্ভাবন কেন্দ্র। পরবর্তী কয়েক বছরে চীন এআইতে প্রচুর সম্পদ ঢালে, যার ফলে ২০২০-এর প্রথম দিকে তারা এআই সংক্রান্ত কয়েকটি ক্ষেত্রে বিশ্বের নেতৃত্ব দেয় এবং অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতে শুরু করে। অবশ্য চীনা সরকারই একমাত্র নয় যারা এআই এর গুরুত্ব উপলব্ধি করেছিল। ২০১৭ সালের ১ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘোষণা করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু রাশিয়ার জন্য নয়, মানবজাতির জন্য ভবিষ্যৎ। যে এই ক্ষেত্রে নেতা হবে সেই বিশ্বের শাসক হবে। ২০১৮ সালের জানুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একমত হন। তিনি বলেন, যে তথ্যকে নিয়ন্ত্রণ করবে সেই বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই সম্পর্কিত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে তিনি বলেন, এআই যুগ এসেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় মার্কিন নেতৃত্ব বজায় রাখা অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এআই দৌড়ে নেতৃত্ব দিচ্ছিল, মূলত কয়েকজন দূরদর্শী বেসরকারি উদ্যোক্তার প্রচেষ্টার কারণে।
কিন্তু যা কর্পোরেশনগুলোর মধ্যে বাণিজ্যিক প্রতিযোগিতা হিসেবে শুরু হয়েছিল তা আস্তে আস্তে সরকারের মধ্যে প্রতিযোগিতায় রূপান্তরিত হচ্ছিল, অথবা বলা যায় প্রতিযোগিতা পরিণত হচ্ছিল প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে দৌড়ে। প্রতিটি দলই একটি সরকার এবং কয়েকটি কর্পোরেশনের সমন্বয়ে গঠিত ছিল। বিজয়ীর জন্য পুরস্কার, বিশ্ব শাসন ক্ষমতা। তথ্য ঔপনিবেশিকতা। ষোড়শ শতাব্দীতে যখন স্প্যানিশ, পর্তুগিজ ও ডাচ বিজয়ীরা প্রথম বৈশ্বিক সাম্রাজ্য গড়ছিলেন, তারা এসেছিলেন পালতোলা জাহাজ, ঘোড়া ও গান পাউডার নিয়ে। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে যখন ব্রিটিশ, রাশিয়ান ও জাপানিরা আধিপত্যের জন্য তাদের প্রচেষ্টা চালায়, তারা নির্ভর করেছিল স্টিম জাহাজ, ইঞ্জিন ও মেশিন গানের উপর। কিন্তু একবিংশ শতাব্দীতে কোনো উপনিবেশ দখল করতে এখন আর গানবোট পাঠানোর প্রয়োজন নেই। আপনাকে কেবল তথ্য দখল করতে হবে। কয়েকটি কর্পোরেশন বা সরকার বিশ্বব্যাপী তথ্য সংগ্রহ করে বাকি পৃথিবীকে তথ্য উপনিবেশে রূপান্তর করতে পারে। তারা সামরিক শক্তি দিয়ে নয়, বরং তথ্য দিয়ে এই অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করবে। একটি কল্পনা করুন, ধরা যাক ২০ বছরের মধ্যে যখন বেইজিং বা সান ফ্রান্সিসকোতে কেউ আপনার দেশের প্রতিটি রাজনীতিবিদ, সাংবাদিক, কর্নেল ও প্রধান নির্বাহী কর্মকর্তার সম্পূর্ণ ব্যক্তিগত ইতিহাস পাবে। তারা যত বার্তা পাঠিয়েছে, যত ওয়েব সার্চ করেছে, যত রোগে আক্রান্ত হয়েছে, যত যৌন সম্পর্ক উপভোগ করেছে, যত রসিকতা করেছে, যত ঘুষ নিয়েছে, তার সব কিছু। তখনও কি আপনি একটি স্বাধীন দেশে বসবাস করছেন, নাকি আপনি এখন একটি তথ্য উপনিবেশে আছেন? কি ঘটবে যখন আপনার দেশ নিজেই সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে পড়বে ডিজিটাল পরিকাঠামো ও এআই এর চালিত প্রক্রিয়ার উপর, যা তার নিয়ন্ত্রণের বাইরে? এই ধরনের পরিস্থিতি এক নতুন রকমের তথ্য ঔপনিবেশিকতার দিকে নিয়ে যেতে পারে, যেখানে তথ্যের নিয়ন্ত্রণ দূরবর্তী উপনিবেশগুলোকে শাসন করতে ব্যবহৃত হয়। এআইও তথ্যের দক্ষতা নতুন সাম্রাজ্যগুলোকে মানুষের মনোযোগের নিয়ন্ত্রণও দিতে পারে। আমরা ইতোমধ্যেই আলোচনা করেছি ২০১০-এর দশকে আমেরিকান সোশ্যাল মিডিয়া জায়ান্টগুলো যেমন ফেসবুক ও ইউটিউব মুনাফার জন্য মিয়ানমার ও ব্রাজিলের মতো দূরবর্তী দেশগুলোর রাজনীতি উল্টে দিয়েছিল। ভবিষ্যতের ডিজিটাল সাম্রাজ্যগুলোর রাজনৈতিক স্বার্থে একই কাজ করতে পারে। মানসিক যুদ্ধ, তথ্য ঔপনিবেশিকতা ও তাদের সাইবার স্পেসের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা অনেক দেশকে তাদের বিপজ্জনক অ্যাপগুলোকে নিষিদ্ধ করতে বাধ্য করেছে। চীন ফেসবুক, ইউটিউব ও অনেক পশ্চিমা সোশ্যাল মিডিয়া অ্যাপ ও ওয়েবসাইট নিষিদ্ধ করেছে। রাশিয়া প্রায় সমস্ত পশ্চিমা সোশ্যাল মিডিয়া অ্যাপ ও কিছু চীনা অ্যাপও নিষিদ্ধ করেছে। ২০২০ সালে ভারত টিকটক, উইচ্যাট ও অসংখ্য চীনা অ্যাপ নিষিদ্ধ করে, কারণ এগুলোকে ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও প্রতিরক্ষা ও জননিরাপত্তার জন্য ক্ষতিকারক হিসেবে বিবেচনা করা হয়েছিল। যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা করছে। এটি চীনের স্বার্থে কাজ করতে পারে এমন উদ্বেগে, এবং ২০২৩ সালের হিসাবে প্রায় সমস্ত ফেডারেল কর্মচারী, রাজ্য কর্মচারী ও সরকারি ঠিকাদারদের ডিভাইসে এটি ব্যবহার করা অবৈধ। যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও অন্যান্য দেশের আইন প্রণেতারাও টিকটক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইরান থেকে ইথিওপিয়া পর্যন্ত অসংখ্য সরকার বিভিন্ন অ্যাপ যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব, টেলিগ্রাম ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে। তথ্য ঔপনিবেশিকতা সামাজিক সম্মান প্রক্রিয়ার প্রসারের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পারে। উদাহরণস্বরূপ, যদি বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির একজন প্রধান খেলোয়াড় একটি সামাজিক সম্মান প্রক্রিয়া প্রতিষ্ঠা করে, যা যেখানেই পারে তথ্য সংগ্রহ করে এবং শুধু তার নিজস্ব নাগরিকদের নয়, বরং সারা বিশ্বের মানুষকে মান প্রদান করে, তবে কি ঘটতে পারে? বিদেশিরা তাদের মানকে সহজেই উপেক্ষা করতে পারবে না, কারণ এটা তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। যেমন ফ্লাইট টিকিট কেনা থেকে শুরু করে ভিসা, স্কলারশিপ ও চাকরির জন্য আবেদন করা। যেমন পর্যটকরা ভ্রমণ উপদেষ্টা এবং এয়ারবিএনবি, অবকাশ ভাড়া কোম্পানি বিএনবি বা বি&বি এর পুনরূপ হল ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট। এগুলোর মতো বৈশ্বিক মান ব্যবহার করে তাদের নিজ দেশেও রেস্তোরাঁ ও অবকাশ যাপনের ভাড়া বাড়িগুলোকে মূল্যায়ন করে, এবং যেমন লোকেরা বাণিজ্যিক লেনদেনের জন্য বিশ্বব্যাপী মার্কিন ডলার ব্যবহার করে, তেমনি সবাই
একটি চীনা বা আমেরিকান সামাজিক সম্মানমান স্থানীয় সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও ব্যবহার করতে শুরু করতে পারে। তথ্য উপনিবেশ হয়ে ওঠার ফলে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক প্রভাব পড়বে। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে আপনি যদি বেলজিয়াম বা ব্রিটেনের মতো একটি শিল্প শক্তির উপনিবেশ হতেন, এর মানে ছিল আপনি সাধারণত কাঁচামাল সরবরাহ করতেন, যখন সর্বাধুনিক প্রযুক্তির শিল্পগুলো, যেগুলো থেকে সবচেয়ে বেশি লাভ হতো, সেগুলো সাম্রাজ্যের কেন্দ্রে থাকত। মিশর তুলা রপ্তানি করত ব্রিটেনে এবং উন্নত মানের টেক্সটাইল আমদানি করত। মালয়া টায়ারের জন্য রাবার সরবরাহ করত। কোভেন্ট্রিতে তৈরি হতো গাড়ি। তথ্য উপনিবেশিকতার ক্ষেত্রেও এর অনুরূপ কিছু ঘটতে পারে। এআই শিল্পের কাঁচামাল হলো তথ্য। এমন এআই তৈরি করতে যা ছবি চিনতে পারে, আপনার দরকার বিড়ালের ছবি। সর্বাধুনিক ফ্যাশন তৈরি করতে আপনার দরকার ফ্যাশন প্রবণতা সম্পর্কে তথ্য। স্বয়ংক্রিয় যানবাহন তৈরি করতে আপনার দরকার ট্রাফিক নমুনা ও গাড়ি দুর্ঘটনার তথ্য। স্বাস্থ্যসেবা এআই তৈরি করতে আপনার দরকার জিন ও চিকিৎসা সংক্রান্ত তথ্য। একটি নতুন সাম্রাজ্যবাদী তথ্য অর্থনীতিতে কাঁচা তথ্য সারা বিশ্ব থেকে সংগ্রহ করা হবে এবং সাম্রাজ্যের কেন্দ্রে প্রবাহিত হবে, যেখানে সর্বাধুনিক প্রযুক্তি তৈরি হবে, যা অদ্বিতীয় অ্যালগরিদম তৈরি করবে, যেগুলো বিড়াল চেনা, ফ্যাশন প্রবণতার পূর্বাভাস, স্বয়ংক্রিয় গাড়ি চালানো এবং রোগ নির্ণয় করতে জানে। তারপর সেই অ্যালগরিদমগুলো তথ্য উপনিবেশগুলোতে রপ্তানি করা হবে। মিশর এবং মালয়েশিয়ার তথ্য সান ফ্রান্সিসকো বা বেইজিংয়ের একটি কর্পোরেশনকে ধনী করে তুলতে পারে, যখন কায়রো ও কুয়ালালামপুরের মানুষ গরিবই থেকে যাবে, কারণ লাভ বা ক্ষমতা তাদের কাছে বিতরণ করা হবে না। নতুন তথ্য অর্থনীতির প্রকৃতি সম্ভবত সামাজিক কেন্দ্র ও শোষিত উপনিবেশের মধ্যকার অসমতা আগের চেয়ে আরও খারাপ করে তুলতে পারে। প্রাচীনকালে ভূমি, তথ্য নয়, ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এ কারণে সম্পদ ও ক্ষমতার সম্পূর্ণ কেন্দ্রীকরণ একটি একক কেন্দ্রে অসম্ভব ছিল। যতক্ষণ ভূমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ ও ক্ষমতা প্রাদেশিক জমির মালিকদের হাতে থেকে যেত। উদাহরণস্বরূপ, একজন রোমান সম্রাট একের পর এক প্রাদেশিক বিদ্রোহ দমন করতে পারতেন, কিন্তু শেষ বিদ্রোহী প্রধানের শিরশ্ছেদ করার পরদিনই তার নতুন প্রাদেশিক জমির মালিকদের নিয়োগ করতে হতো, যারা আবার কেন্দ্রীয় ক্ষমতার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারত। রোমান সাম্রাজ্যে যদিও ইতালি ছিল রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রস্থল, সবচেয়ে ধনী প্রদেশগুলো ছিল পূর্ব ভূমধ্য সাগরে। নীল উপত্যকার উর্বর মাঠগুলোকে ইতালির উপদ্বীপে নিয়ে যাওয়া অসম্ভব ছিল। শেষ পর্যন্ত সম্রাটরা রোম শহরকে বর্বরদের কাছে ছেড়ে দিয়েছিলেন এবং রাজনৈতিক ক্ষমতার আসনকে সমৃদ্ধ পূর্বাঞ্চলে কনস্টান্টিনোপলে স্থানান্তরিত করেছিলেন। শিল্প বিপ্লবের সময় যন্ত্র ভূমির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কারখানা, খনি, রেলপথ ও বিদ্যুৎ কেন্দ্র সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত হয়েছিল। এই ধরনের সম্পদগুলো এক জায়গায় কেন্দ্রীভূত করা কিছুটা সহজ হয়ে উঠেছিল। ব্রিটিশ সাম্রাজ্য শিল্প উৎপাদনকে নিজস্ব দ্বীপগুলোতে কেন্দ্রীভূত করতে পারত। ভারত, মিশর ও ইরাক থেকে কাঁচামাল আহরণ করতে পারত এবং বার্মিংহাম বা বেলফাস্টে তৈরি পণ্য তাদের কাছে বিক্রি করতে পারত। রোমান সাম্রাজ্যের বিপরীতে ব্রিটেন ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির কেন্দ্রস্থল, তবে পদার্থবিদ্যা ও ভূতত্ত্ব এই সম্পদ ও ক্ষমতার কেন্দ্রীকরণের ওপর প্রাকৃতিক সীমা আরোপ করেছিল। ব্রিটিশরা কলকাতার সমস্ত সুতি মিল ম্যানচেস্টারে নিয়ে যেতে পারত না, বা কিরকুকের তেল খনিগুলো ইয়র্কশায়ারে স্থানান্তর করতে পারত না। তথ্য ভিন্ন। সুতি, তুলা ও তেলের মতো নয়, ডিজিটাল তথ্য মালয়েশিয়া বা মিশর থেকে বেইজিং বা সান ফ্রান্সিসকোতে প্রায় আলোর গতিতে পাঠানো যায়। আর জমি, তেলক্ষেত্র বা টেক্সটাইল কারখানার মতো নয়, অ্যালগরিদমের খুব বেশি জায়গা লাগে না। এর ফলে শিল্পশক্তির বিপরীতে বিশ্বের অ্যালগরিদমিক শক্তি একটি একক কেন্দ্রে কেন্দ্রীভূত হতে পারে। একটি দেশের প্রকৌশলীরা সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ অ্যালগরিদমগুলো লেখার কোড তৈরি করতে এবং সেগুলোর নিয়ন্ত্রণের চাবি হাতে রাখতে পারে। এআই এমনকি কিছু ঐতিহ্যবাহী শিল্পের নির্ণায়ক সম্পদগুলোকে এক জায়গায় কেন্দ্রীভূত করা সম্ভব করে তুলেছে, যেমন টেক্সটাইল শিল্প।
19 শতকে টেক্সটাইল শিল্প নিয়ন্ত্রণ করতে গেলে বিশাল তুলার ক্ষেত ও বৃহৎ যান্ত্রিক উৎপাদন লাইনগুলো নিয়ন্ত্রণ করতে হতো। একবিংশ শতাব্দীতে টেক্সটাইল শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আর তুলা বা যন্ত্রপাতি নয়, বরং তথ্য। প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে গ্রাহকদের পছন্দ অপছন্দ সম্পর্কে তথ্য এবং পরবর্তী ফ্যাশনের প্রবণতা পূর্বাভাস বা তৈরি করার সক্ষমতা থাকতে হবে। এই ধরনের তথ্য নিয়ন্ত্রণ করে অ্যামাজন ও আলিবাবার মতো উচ্চ প্রযুক্তি জায়ান্টরা টেক্সটাইলের মতো একটি অত্যন্ত ঐতিহ্যবাহী শিল্পকে একচেটিয়া করতে পারে। 2021 সালে অ্যামাজন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় খুচরা পোশাক বিক্রেতা হয়ে উঠেছিল। এছাড়াও এআই, রোবট ও 3D প্রিন্টার টেক্সটাইল উৎপাদনকে স্বয়ংক্রিয় করে তুললে লক্ষ লক্ষ শ্রমিক তাদের চাকরি হারাতে পারে, যা জাতীয় অর্থনীতিকে ও বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্যকে উল্টে দিতে পারে। উদাহরণস্বরূপ, যখন অটোমেশন ইউরোপে টেক্সটাইল উৎপাদনকে সস্তা করে তুলবে, তখন পাকিস্তান ও বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতে কী প্রভাব পড়বে? বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের মোট শ্রমশক্তির 40% এবং বাংলাদেশের রপ্তানি আয়ের 84% আসে টেক্সটাইল খাত থেকে, যেমনটা অধ্যায় 9 উল্লেখ করা হয়েছে। স্বয়ংক্রিয়তা লক্ষ লক্ষ টেক্সটাইল শ্রমিককে অপ্রয়োজনীয় করে তুলতে পারে, তবে এটি সম্ভবত অনেক নতুন চাকরি তৈরি করবে। উদাহরণস্বরূপ, কোডার ও তথ্য বিশ্লেষকদের জন্য বিশাল চাহিদা থাকতে পারে, কিন্তু একজন বেকার কারখানা শ্রমিককে একজন তথ্য বিশ্লেষকে রূপান্তর করতে হলে তাকে নতুন করে প্রশিক্ষিত করার জন্য অনেক অর্থ বিনিয়োগ করতে হবে। পাকিস্তান ও বাংলাদেশ কোথাও পাবে সেই অর্থ? সুতরাং এআই ও স্বয়ংক্রিয়তা দরিদ্র উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষ চ্যালেঞ্জ তৈরি করছে। একটি এআই চালিত অর্থনীতিতে ডিজিটাল নেতৃত্বধারী মুনাফার বড় অংশ দাবি করবে এবং তাদের কর্মশক্তিকে পুনঃপ্রশিক্ষণের জন্য তাদের সম্পদ ব্যবহার করে আরও বেশি লাভ করবে। এর মধ্যে পিছিয়ে পড়া দেশগুলোর অদক্ষ শ্রমিকদের মূল্য হ্রাস পাবে এবং তাদের কর্মশক্তিকে পুনঃপ্রশিক্ষণ করার জন্য প্রয়োজনীয় সম্পদ থাকবে না, যার ফলে তারা আরও পিছিয়ে পড়বে। এর ফলে সান ফ্রান্সিসকো এবং সাংহাইতে প্রচুর নতুন চাকরি ও বিশাল সম্পদ তৈরি হতে পারে। অন্যদিকে বিশ্বের অনেক অংশে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিতে পারে। গ্লোবাল অ্যাকাউন্টিং ফার্ম প্রাইস ওয়াটার হাউস কুপার্সের মতে 2030 সালের মধ্যে এআই বৈশ্বিক অর্থনীতিতে $15.7 ট্রিলিয়ন যোগ করবে বলে আশা করা হচ্ছে। কিন্তু যদি বর্তমান প্রবণতা অব্যাহত থাকে, তবে অনুমান করা হচ্ছে যে চীন ও উত্তর আমেরিকা, এই দুই শীর্ষ এআই পরাশক্তি এই অর্থের 70% নিজেদের দখলে নেবে। ওয়েব থেকে গুটিতে। এই অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক গতিশীলতাগুলো বিশ্বকে দুটি ডিজিটাল সাম্রাজ্যের মধ্যে বিভক্ত করতে পারে। শীতল যুদ্ধের সময় অনেক স্থানে লৌহ পর্দা আক্ষরিক অর্থে ধাতুর তৈরি ছিল। কাঁটাতার একটি দেশকে আরেকটি দেশ থেকে আলাদা করত। এখন বিশ্ব ক্রমশ সিলিকন পর্দার মাধ্যমে বিভক্ত হচ্ছে। সিলিকন পর্দা কোড দ্বারা তৈরি এবং এটি পৃথিবীর প্রতিটি স্মার্টফোন, কম্পিউটার ও সার্ভারের মধ্য দিয়ে চলে যায়। আপনার স্মার্টফোনের কোড নির্ধারণ করে আপনি সিলিকন পর্দার কোন পাশে আছেন, কোন অ্যালগরিদম আপনার জীবন নিয়ন্ত্রণ করে, কে আপনার মনোযোগ নিয়ন্ত্রণ করে এবং আপনার তথ্য কোথায় প্রবাহিত হয়। সিলিকন পর্দার ওপাশ থেকে তথ্য পাওয়া কঠিন হয়ে উঠছে, যেমন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বা রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। তাছাড়া দুই পক্ষ ক্রমশ ভিন্ন ডিজিটাল নেটওয়ার্কে চলছে, বিভিন্ন কম্পিউটার কোড ব্যবহার করছে। প্রতিটি ক্ষেত্র ভিন্ন নিয়ম মেনে চলে এবং ভিন্ন উদ্দেশ্য পূরণ করে। চীনে নতুন ডিজিটাল প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল রাষ্ট্রকে শক্তিশালী করা এবং সরকারি নীতিগুলোকে সমর্থন করা। যদিও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এআই এর বিকাশ ও প্রয়োগে কিছুটা স্বাধীনতা দেয়া হয়, তবে তাদের অর্থনৈতিক কার্যক্রম শেষ পর্যন্ত সরকারের রাজনৈতিক লক্ষ্যের অধীন হয়। এই রাজনৈতিক লক্ষ্যগুলো তুলনামূলকভাবে উচ্চ স্তরের নজরদারি ন্যায্যতা প্রদান করে, অনলাইনে এবং অফলাইনে উভয় ক্ষেত্রেই। এর মানে হল, উদাহরণস্বরূপ, চীনের নাগরিক এবং কর্তৃপক্ষের কাছে গোপনীয়তা গুরুত্বপূর্ণ হলেও চীন ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের চেয়ে
মানুষের জীবনের সর্বত্র সামাজিক সম্মান প্রক্রিয়া বিকাশ ও বাস্তবায়নে অনেক এগিয়ে। যুক্তরাষ্ট্রে সরকার অপেক্ষাকৃত সীমিত ভূমিকা পালন করে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো এআই এর বিকাশ ও প্রয়োগে নেতৃত্ব দেয় এবং অনেক নতুন এআই সিস্টেমের চূড়ান্ত লক্ষ্য হল প্রযুক্তি জায়ান্টদের সম্পদ বাড়ানো, মার্কিন যুক্তরাষ্ট্র বা বর্তমান প্রশাসনকে শক্তিশালী করা নয়। প্রকৃতপক্ষে অনেক ক্ষেত্রে সরকারি নীতিগুলোও শক্তিশালী ব্যবসায়িক স্বার্থ দ্বারা প্রভাবিত হয়। তবে মার্কিন ব্যবস্থায় নাগরিকদের গোপনীয়তার জন্য আরও বেশি সুরক্ষা প্রদান করা হয়। যদিও আমেরিকান কর্পোরেশনগুলো মানুষের অনলাইন কার্যক্রম সম্পর্কে আক্রমণাত্মকভাবে তথ্য সংগ্রহ করে, তারা মানুষের অফলাইন জীবনের নজরদারিতে অনেক বেশি সীমাবদ্ধ। সর্বব্যাপী সামাজিক সম্মান প্রক্রিয়ায় ধারণাগুলোরও ব্যাপকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। এই রাজনৈতিক, সাংস্কৃতিক ও নিয়ন্ত্রক পার্থক্যগুলো প্রতিটি ক্ষেত্রে সফটওয়্যার ব্যবহারে ভিন্নতা সৃষ্টি করেছে। চীনে আপনি গুগল বা ফেসবুক ব্যবহার করতে পারবেন না এবং আপনি উইকিপিডিয়ায় প্রবেশ করতে পারবেন না। অন্যদিকে যুক্তরাষ্ট্রে খুব কম মানুষ উইচ্যাট, বাইদু বা টেনসেন্ট ব্যবহার করে। আরও গুরুত্বপূর্ণ হল, এই দুটি ক্ষেত্র একে অপরের আয়না প্রতিচ্ছবি নয়। চীনা ও আমেরিকানরা একই অ্যাপগুলোর স্থানীয় সংস্করণ তৈরি করছে না। বাইদু চীনা গুগল নয়, আলিবাবা চীনা আমাজন নয়। তাদের লক্ষ্য ডিজিটাল স্থাপত্য ও মানুষের জীবনে তাদের প্রভাব একেবারে ভিন্ন। এই পার্থক্যগুলো বিশ্বের একটি বৃহৎ অংশকে প্রভাবিত করে, যেহেতু বেশিরভাগ দেশই স্থানীয় প্রযুক্তির পরিবর্তে চীনা এবং আমেরিকান সফটওয়্যারের ওপর নির্ভরশীল। প্রত্যেক ক্ষেত্র ভিন্ন হার্ডওয়্যার যেমন স্মার্টফোন ও কম্পিউটারে ব্যবহার করে। যুক্তরাষ্ট্র তার মিত্র এবং গ্রাহকদের চীনা হার্ডওয়্যার যেমন হুয়াওয়ের 5G অবকাঠামো এড়াতে চাপ দেয়। ট্রাম্প প্রশাসন সিঙ্গাপুরের কোম্পানি ব্রডকমের আমেরিকার শীর্ষ কম্পিউটার চিপ উৎপাদক কোয়ালকমকে কিনতে বাধা দেয়। তারা আশঙ্কা করেছিল যে বিদেশিরা চিপে গোপন পথ ঢুকিয়ে দিতে পারে বা মার্কিন সরকারকে তার নিজস্ব গোপন পথ ঢোকানোর ক্ষেত্রে বাধা দিতে পারে। 2022 সালে বাইডেন প্রশাসন এআই বিকাশের জন্য প্রয়োজনীয় উচ্চ পারফরম্যান্স কম্পিউটিং চিপের বাণিজ্যে কঠোর সীমা আরোপ করে। মার্কিন কোম্পানিগুলোকে চীনে এমন চিপ রপ্তানি করতে নিষিদ্ধ করা হয় বা চীনকে সেগুলো তৈরি বা মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে নিষিদ্ধ করা হয়। পরে এই নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয় এবং রাশিয়া ও ইরান সহ অন্যান্য দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। যদিও স্বল্পমেয়াদে এই নিষেধাজ্ঞা চীনকে এআই দৌড়ে পিছিয়ে দেয়, দীর্ঘমেয়াদে এটি চীনকে সম্পূর্ণ আলাদা একটি ডিজিটাল ক্ষেত্র তৈরি করতে বাধ্য করবে, যা আমেরিকান ডিজিটাল ক্ষেত্রের থেকে তার সবচেয়ে ক্ষুদ্রতম নির্মাণ ব্লকগুলোতেও পৃথক হবে। এই দুটি ডিজিটাল ক্ষেত্র ক্রমশ আরও দূরে সরে যেতে পারে। চীনা সফটওয়্যার শুধু চীনা হার্ডওয়্যার ও চীনা অবকাঠামোর সঙ্গে কথা বলবে এবং সিলিকন পর্দার অন্য পাশে একই ঘটনা ঘটবে। যেহেতু ডিজিটাল কোড মানুষের আচরণকে প্রভাবিত করে এবং মানুষের আচরণ পাল্টে আবার ডিজিটাল কোডকে রূপান্তরিত করে, তাই এই দুই পক্ষ এমন ভিন্ন গতিপথে চলতে পারে যা প্রযুক্তিগত ক্ষেত্রেই নয়, বরং তাদের সাংস্কৃতিক মূল্যবোধ, সামাজিক নিয়মকানুন ও রাজনৈতিক কাঠামোগুলোতেও আরও বেশি পার্থক্য সৃষ্টি করবে। দীর্ঘদিনের সংগতি অর্জনের পর মানবতা নিজেকে এক গুরুত্বপূর্ণ বিভক্তির মোড়ে আবিষ্কার করতে পারে। শতাব্দী ধরে নতুন তথ্য প্রযুক্তি বিশ্বায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে এবং পৃথিবীর মানুষদের আরও ঘনিষ্ঠ সংস্পর্শে এনেছে। তবে আজকের দিনে তথ্য প্রযুক্তি এতটাই শক্তিশালী যে এটি মানুষকে ভিন্ন তথ্যগুটিতে আবদ্ধ করে মানবতার মধ্যে একটি সাধারণ যৌথ বাস্তবতার ধারণাকে শেষ করে দিতে পারে। সাম্প্রতিক কয়েক দশক ধরে ওয়েব আমাদের মূল রূপক ছিল, কিন্তু ভবিষ্যৎ হয়তো গুটির হতে পারে। বিশ্বব্যাপী মন শরীর বিভাজন। তথ্যকোষে বিভক্ত হওয়া কেবল অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও আন্তর্জাতিক উত্তেজনার কারণই হবে না, এটি খুব ভিন্ন সংস্কৃতি, মতাদর্শ ও পরিচয়ের বিকাশের পথও প্রশস্ত করতে পারে। ভবিষ্যতের সাংস্কৃতিক ও মতাদর্শগত বিকাশ অনুমান করা সাধারণত একটি অসাধারণ কঠিন কাজ। এটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক বিকাশের পূর্বাভাস দেওয়ার চেয়ে অনেক বেশি কঠিন। টাইবেরিয়াসের যুগে কতজন রোমান
বা ইহুদি অনুমান করতে পেরেছিল যে একটি বিচ্ছিন্ন ইহুদি গোষ্ঠী একদিন রোমান সাম্রাজ্য দখল করবে এবং সম্রাটরা রোমের পুরনো দেবদেবীদের ত্যাগ করে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইহুদি রাব্বিকে পূজা করবে। এর চেয়েও কঠিন ছিল বিভিন্ন খ্রিস্টান গোষ্ঠীর যে বিভিন্ন দিকে বিকাশ হবে এবং তাদের ধারণা ও সংঘাতের রাজনীতি থেকে শুরু করে যৌনতা পর্যন্ত নানা বিষয়ে কতটা গভীর প্রভাব ফেলবে তা পূর্বানুমান করা। যখন যিশুকে টাইবেরিয়াসের সরকারের কর প্রদানের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি উত্তর দিয়েছিলেন, সিজারের জিনিস সিজারের কাছে এবং ঈশ্বরের জিনিস ঈশ্বরের কাছে দাও, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে তার এই উত্তরের প্রভাব 2 সহস্রাব্দ পর আমেরিকান প্রজাতন্ত্রে গির্জা এবং রাষ্ট্রের পৃথকীকরণে কী প্রভাব ফেলবে। এবং যখন সেন্ট পল রোমের খ্রিস্টানদের উদ্দেশ্যে লিখেছিলেন, আমি নিজেই আমার মনের মধ্যে ঈশ্বরের আইনের দাস, কিন্তু আমার পাপময় দেহে পাপের আইনের দাস, তখন কে অনুমান করতে পেরেছিল যে এর প্রভাব কার্টেসিয়ান দর্শন থেকে কুইয়ার তত্ত্ব পর্যন্ত চিন্তাধারায় এত ব্যাপক হবে। এই সমস্ত জটিলতার পরেও ভবিষ্যতের সাংস্কৃতিক বিকাশ কল্পনা করার চেষ্টা করা গুরুত্বপূর্ণ, যাতে আমরা এই বিষয়ে সচেতন হতে পারি যে এআই বিপ্লব ও প্রতিদ্বন্দ্বী ডিজিটাল ক্ষেত্রগুলোর গঠন কেবল আমাদের চাকরি ও রাজনৈতিক কাঠামোই পরিবর্তন করবে না, বরং আমাদের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিগুলোতেও গভীর প্রভাব ফেলবে। নিম্নলিখিত অনুচ্ছেদগুলো কিছুটা উচ্চাভিলাষী কল্পনা বহন করে, তাই মনে রাখবেন যে আমাদের লক্ষ্য সাংস্কৃতিক বিকাশের সঠিক পূর্বাভাস দেয়া নয়, বরং এই সম্ভাবনার দিকে মনোযোগ আকর্ষণ করা যে আমাদের সামনে গভীর সাংস্কৃতিক পরিবর্তন ও সংঘাত অপেক্ষা করছে। একটি সম্ভাব্য বিকাশ যা সুদূর প্রসারী পরিণতি আনতে পারে তা হল বিভিন্ন তথ্যকোষ মানব পরিচয়ের সবচেয়ে মৌলিক প্রশ্নের প্রতি অসঙ্গতিপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারে। হাজার হাজার বছর ধরে অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক সংঘাত, যেমন প্রতিদ্বন্দ্বী খ্রিস্টান গোষ্ঠীগুলোর মধ্যে, হিন্দু ও বৌদ্ধদের মধ্যে এবং প্লেটোনিস্ট এবং অ্যারিস্টোটেলিয়ানদের মধ্যে, মন দেহ সমস্যা নিয়ে মতভেদ দ্বারা উদ্দীপ্ত হয়েছে। মানুষ কি একটি শারীরিক দেহ, না একটি অশারীরিক মন, নাকি একটি দেহের মধ্যে আটকে থাকা মন? একবিংশ শতাব্দীতে কম্পিউটার নেটওয়ার্ক হয়তো মন দেহ সমস্যাকে আরও তীব্র করে তুলবে এবং এটিকে ব্যক্তিগত, মতাদর্শগত ও রাজনৈতিক সংঘাতের একটি প্রধান কারণ বানিয়ে তুলতে পারে। মন শরীর সমস্যার রাজনৈতিক প্রভাব উপলব্ধি করতে আসুন সংক্ষেপে খ্রিস্টান ধর্মের ইতিহাসের দিকে ফিরে তাকাই। প্রথম দিকের খ্রিস্টান গোষ্ঠীগুলোর অনেকেই ইহুদি চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়ে প্রাচীন নিয়মানুসারে বিশ্বাস করত যে মানুষ শারীরিক সত্তা ও মানব পরিচয়ে দেহ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদিপুস্তকে বলা হয়েছে যে ঈশ্বর মানুষকে শারীরিক দেহ হিসেবে সৃষ্টি করেছেন এবং ওল্ড টেস্টামেন্টের প্রায় সব বইই ধরে নিয়েছে যে মানুষ শুধু শারীরিক দেহ হিসেবে অস্তিত্বশীল হতে পারে। কয়েকটি ব্যতিক্রম বাদ দিলে ওল্ড টেস্টামেন্টে মৃত্যুর পর দেহহীন অবস্থায় স্বর্গ বা নরকে বাস করার সম্ভাবনার উল্লেখ করা হয়নি। প্রাচীন ইহুদিরা যখন পরিত্রাণের স্বপ্ন দেখত, তখন তারা এটিকে পৃথিবীর একটি শারীরিক রাজ্য হিসেবে কল্পনা করত। যিশুর সময়ে অনেক ইহুদি বিশ্বাস করত যে মাসিহা, মেসাইয়া, যখন অবশেষে আসবেন তখন মৃতদের দেহ পৃথিবীতে আবার জীবিত হবে। ঈশ্বরের রাজ্য যা মাসিহার দ্বারা প্রতিষ্ঠিত হবে একটি বস্তুগত রাজ্য ছিল বলে ধারণা করা হতো, যেখানে গাছ, পাথর ও মাংস রক্তের দেহ থাকবে। এটাই ছিল যিশু ও প্রথম খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি। যিশু তার অনুসারীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শীঘ্রই পৃথিবীতে ঈশ্বরের রাজ্য গড়ে উঠবে এবং তারা তাদের শারীরিক দেহে একটি অধিকার করবে। যখন যিশু তার প্রতিশ্রুতি পূরণ না করেই মৃত্যুবরণ করলেন, তখন তার প্রথম দিকের অনুসারীরা বিশ্বাস করতে লাগলেন যে যিশু মাংসের মধ্যে পুনরুত্থিত হয়েছেন এবং যখন ঈশ্বরের রাজ্য অবশেষে পৃথিবীতে বাস্তবায়িত হবে তখন তারাও মাংসের মধ্যে পুনরুত্থিত হবে। গির্জার পিতা টার্টুলিয়ান 160 থেকে 240 খ্রিস্টাব্দ লিখেছিলেন, মাংসই সেই শর্ত যা মুক্তির মূল নির্ভর করে। এবং ক্যাথলিক গির্জার ক্যাটেসিজম, যা 1274 সালে দ্বিতীয় লিওন কাউন্সিলে গৃহীত নীতিগুলোর ভিত্তিতে বলছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি যিনি মাংসের সৃষ্টিকর্তা। আমরা বিশ্বাস করি মাংসে পরিণত হওয়া শব্দে, যা মাংসকে মুক্তির জন্য নিয়ে এসেছে।
আমরা বিশ্বাস করি মাংসের পুনরুত্থানে, যা সৃষ্টির ও মাংসের মুক্তির পূর্ণতা। আমরা বিশ্বাস করি যে এই দেহের প্রকৃত পুনরুত্থান হবে, যা এখন আমাদের কাছে আছে। এই রকম আপাতদৃষ্টিতে স্পষ্ট বক্তব্য সত্ত্বেও আমরা দেখেছি যে সেন্ট পল ইতিমধ্যেই দেহ নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন এবং খ্রিস্টীয় চতুর্থ শতকের মধ্যে গ্রিক, মানিচান ও পার্সিয়ান প্রভাবের অধীনে কিছু খ্রিস্টানরা একটা দ্বৈতবাদী দৃষ্টিভঙ্গির দিকে ঝুঁকেছিল। তারা মানুষকে একটি ভালো অশরীরী আত্মা হিসেবে ভাবতে শুরু করেছিল, যা একটি খারাপ শারীরিক দেহের মধ্যে আটকে আছে। তারা মাংসের মধ্যে পুনরুত্থানের কল্পনা করত না, একেবারে উল্টো। মৃত্যুর মাধ্যমে ভয়ঙ্কর শারীরিক কারাগার থেকে মুক্তি পেয়ে শুদ্ধ আত্মা কেন আবার সেই কারাগারে ফিরে আসতে চাইবে? খ্রিস্টানরা তাই বিশ্বাস করতে শুরু করল যে মৃত্যুর পর আত্মা দেহ থেকে মুক্ত হয় এবং শারীরিক জগতের বাইরে একেবারে অশরীরী অবস্থায় চিরকাল বিদ্যমান থাকে, যা আজকে খ্রিস্টানদের মধ্যে প্রচলিত বিশ্বাস। যদিও টার্টুলিয়ান ও দ্বিতীয় লিওন কাউন্সিল যা বলেছিল তার সঙ্গে সামঞ্জস্য নেই। তবে খ্রিস্টধর্ম পুরোপুরি ইহুদিদের পুরনো ধারণা ত্যাগ করতে পারেনি যে মানুষ হল দেহবদ্ধ সত্তা। কোনোভাবেই নয়, কারণ খ্রিস্ট নিজেই দেহে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তার শরীরকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যার মাধ্যমে তিনি চরম যন্ত্রণা অনুভব করেছিলেন। 2000 বছর ধরে খ্রিস্টীয় বিভিন্ন গোষ্ঠী তাই আত্মা ও দেহের মধ্যে সঠিক সম্পর্ক নিয়ে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কখনো কথায়, কখনো তলোয়ার দিয়ে। সবচেয়ে তীব্র বিতর্কগুলো কেন্দ্রীভূত ছিল খ্রিস্টের নিজের শরীরের ওপর। তিনি কি ছিলেন শুধু দেহভিত্তিক, নাকি পুরোপুরি আধ্যাত্মিক ছিলেন? সম্ভবত তার কোনো অবাইনারি প্রকৃতি ছিল কি, যেখানে তিনি একই সঙ্গে মানব ও দেবত্বের মিশ্রণে ছিলেন? মন শরীর সমস্যার প্রতি বিভিন্ন দৃষ্টিভঙ্গি মানুষ কিভাবে তাদের নিজের দেহের প্রতি আচরণ করত তাতে প্রভাব ফেলেছে। সাধু, যোগী ও সন্ন্যাসীরা তাদের মানব দেহে চরম পরীক্ষা চালিয়েছেন। যেভাবে খ্রিস্ট তার দেহকে ক্রুশে নির্যাতিত হতে দিয়েছিলেন, সেভাবেই এই খ্রিস্টের খেলোয়াড়েরা সিংহ ও ভাল্লুকের কাছে নিজেদের ছিঁড়ে ফেলতে দিয়েছিলেন যখন তাদের আত্মা ঐশ্বরিক পরমানন্দে আনন্দ করছিল। তারা খসখসে কাপড় পরতেন, সপ্তাহের পর সপ্তাহ উপবাস করতেন, অথবা একটি স্তম্ভের ওপর কয়েক বছর ধরে দাঁড়িয়ে থাকতেন। যেমন বিখ্যাত সিমিওন, যিনি আলেপ্পার কাছে প্রায় 40 বছর একটি স্তম্ভের ওপর দাঁড়িয়েছিলেন বলে কথিত আছে। অন্য খ্রিস্টানরা সম্পূর্ণ বিপরীত পথ নিয়েছিলেন, বিশ্বাস করে যে শরীরের কোনো গুরুত্ব নেই, একমাত্র যা গুরুত্বপূর্ণ তা হল বিশ্বাস। এই ধারণাটি মার্টিন লুথারের মতো প্রোটেস্ট্যান্টদের দ্বারা চূড়ান্তে পৌঁছেছিল, যিনি সোলা ফিদে শুধু বিশ্বাসের মতবাদ তৈরি করেছিলেন। প্রায় 10 বছর সন্ন্যাসী হিসেবে কাটিয়ে, উপবাস করে এবং বিভিন্নভাবে তার শরীরকে নির্যাতন করার পর লুথার এই শারীরিক অনুশীলনগুলো থেকে হতাশ হয়েছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে কোনো শারীরিক আত্মনির্যাতন ঈশ্বরকে তাকে মুক্ত করতে বাধ্য করতে পারে না। প্রকৃতপক্ষে তিনি ভেবেছিলেন যে তার শরীর নির্যাতনের মাধ্যমে নিজের মুক্তি অর্জন করতে পারার চিন্তা নিজেই অহংকারের পাপ ছিল। তাই লুথার তার পোশাক খুলে ফেললেন, একজন প্রাক্তন সন্ন্যাসিনীকে বিয়ে করলেন এবং তার অনুসারীদের বললেন, একজন ভালো খ্রিস্টান হতে গেলে তাদের শুধু খ্রিস্টের ওপর সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে। এই প্রাচীন ধর্মতাত্ত্বিক বিতর্কগুলো মন ও শরীর নিয়ে হয়তো এআই বিপ্লবের কাছে একেবারেই অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু এগুলো আসলে একবিংশ শতাব্দীর প্রযুক্তি দ্বারা পুনরুজ্জীবিত হয়েছে। আমাদের শারীরিক দেহ ও আমাদের অনলাইন পরিচয় এবং অ্যাভাটারগুলোর মধ্যে সম্পর্ক কি? অফলাইন পৃথিবী ও সাইবার স্পেসের মধ্যে সম্পর্ক কি? ধরুন, আমি আমার দিনের বেশিরভাগ সময় ঘরের মধ্যে বসে একটি পর্দার সামনে বসে অনলাইন গেম খেলছি, ভার্চুয়াল সম্পর্ক গড়ছি, এমনকি দূর থেকে কাজ করছি। আমি প্রায় বাইরে যাই না, এমনকি খাওয়ার জন্যেও না। আমি শুধু বাইরে থেকে খাবার অর্ডার করি। আপনি যদি প্রাচীন ইহুদি ও প্রথম দিকের খ্রিস্টানদের মতো চিন্তা করেন, তাহলে আপনি আমাকে করুণা করবেন এবং উপসংহারে পৌঁছাবেন যে আমি অবশ্যই একটি মায়ের মধ্যে বাস করছি, শারীরিক স্থান ও রক্তমাংসের শরীরের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। কিন্তু যদি আপনার চিন্তাভাবনা লুথার ও অনেক পরবর্তী খ্রিস্টানদের কাছাকাছি হয়, তাহলে আপনি ভাবতে পারেন যে আমি মুক্ত হয়েছি। আমার বেশিরভাগ কর্মকাণ্ড ও সম্পর্কে
অনলাইনে স্থানান্তরিত করার মাধ্যমে আমি আমার দুর্বল জৈবিক জগৎ ও পচনশীল শরীরের সীমাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছি এবং একটি সীমাহীন ডিজিটাল জগতে প্রবেশ করেছি, যা সম্ভবত জীববিজ্ঞান ও এমনকি পদার্থবিজ্ঞানের নিয়মগুলোর বাইরে। আমি একটি অনেক বৃহৎ এবং উত্তেজনাপূর্ণ জগৎ অন্বেষণ করতে ও আমার পরিচয়ের নতুন দিকগুলো আবিষ্কার করতে স্বাধীন। একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, মানুষ কি যে কোনো ভার্চুয়াল পরিচয় গ্রহণ করতে পারে, নাকি তাদের পরিচয় তাদের জৈবিক দেহ দ্বারা সীমাবদ্ধ থাকা উচিত? আমরা যদি লুথারিয়ান সোলা ফিদে অবস্থান অনুসরণ করি, তাহলে জৈবিক দেহ তেমন গুরুত্বপূর্ণ নয়। একটি নির্দিষ্ট অনলাইন পরিচয় গ্রহণ করতে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কি বিশ্বাস করেন। এই বিতর্কের সুদূরপ্রসারী পরিণতি শুধু মানুষের পরিচয়ের জন্য নয়, বরং পুরো পৃথিবীর প্রতি আমাদের মনোভাবের জন্যও হতে পারে। একটি সমাজ যদি পরিচয়কে জৈবিক দেহের পরিপ্রেক্ষিতে বুঝে, তবে সেটি সম্ভবত শারীরিক অবকাঠামো যেমন পয়ঃনিষ্কাশন পাইপ এবং আমাদের দেহকে রক্ষা করার বাস্তুতন্ত্রের প্রতি বেশি মনোযোগ দেবে। এই সমাজ অনলাইন বিশ্বকে অফলাইন বিশ্বের একটি সহায়ক হাতিয়ার হিসেবে দেখবে, যা বিভিন্ন উপযোগী উদ্দেশ্য পূরণ করতে পারে, তবে কখনোই আমাদের জীবনের কেন্দ্রীয় ক্ষেত্র হয়ে উঠতে পারবে না। এর লক্ষ্য হবে একটি আদর্শ শারীরিক ও জৈবিক জগৎ তৈরি করা, পৃথিবীতে ঈশ্বরের রাজ্য। এর বিপরীতে একটি সমাজ যদি জৈবিক দেহকে গুরুত্ব না দিয়ে অনলাইন পরিচয়গুলোর প্রতি বেশি মনোযোগ দেয়, তবে সেটি সাইবার স্পেসে এক প্রকারের আবেশী ঈশ্বরের রাজ্য তৈরি করতে পারে, যেখানে এমন সামান্য উপাদানগুলোর যেমন পয়ঃনিষ্কাশন পাইপ এবং বৃষ্টিবন পরিণতির তেমন গুরুত্ব পাবে না। এই বিতর্ক শুধু জীবদের প্রতি আমাদের মনোভাবকেই নয়, বরং ডিজিটাল সত্তার প্রতি মনোভাবকেও প্রভাবিত করতে পারে। যতদিন পর্যন্ত সমাজ পরিচয়কে শারীরিক দেহের মাধ্যমে সংজ্ঞায়িত করে, ততদিন পর্যন্ত সমাজের কাছে এআইকে ব্যক্তি হিসেবে গ্রহণযোগ্য মনে হবে না। কিন্তু যদি সমাজ শারীরিক দেহকে কম গুরুত্ব দেয়, তবে এমনকি শারীরিক অবয়বহীন এআইও হয়তো আইনি ব্যক্তি হিসেবে স্বীকৃত হতে পারে এবং বিভিন্ন অধিকার উপভোগ করতে পারে। ইতিহাস জুড়ে বিভিন্ন সংস্কৃতি মন শরীর সমস্যার বিভিন্ন উত্তর দিয়েছে। একবিংশ শতাব্দীর এই সমস্যার ওপর বিতর্ক এমন সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভাজন ঘটাতে পারে, যা ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে অথবা ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে বিভাজনের চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ হতে পারে। উদাহরণস্বরূপ, যদি আমেরিকান পরিসর শরীরকে গুরুত্বহীন বলে বিবেচনা করে, অনলাইন পরিচয়ের মাধ্যমে মানুষকে সংজ্ঞায়িত করে, এআইকে ব্যক্তি হিসেবে স্বীকার করে এবং বাস্তুতন্ত্রের গুরুত্বকে অবমূল্যায়ন করে, অন্যদিকে চীনা পরিসর বিপরীত অবস্থান গ্রহণ করে, তাহলে কি হবে? মানবাধিকারের লঙ্ঘন বা পরিবেশগত মানগুলোর প্রতি মেনে চলা নিয়ে বর্তমান মতবিরোধগুলো এর তুলনায় তুচ্ছ মনে হবে। ইউরোপীয় ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধগুলোর একটি 30 বছরের যুদ্ধ অন্তত আংশিকভাবে সংঘটিত হয়েছিল কারণ ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টরা সোলা ফিদে এবং খ্রিস্টের দেবত্ব, মানবত্ব বা অবাইনারি প্রকৃতির বিষয়ে একমত হতে পারেনি। ভবিষ্যতের সংঘাত কি এআই অধিকার ও অ্যাভাটারগুলোর অবাইনারি প্রকৃতি নিয়ে বিতর্ক থেকে শুরু হতে পারে? উল্লেখিত সবকিছুই অতি কল্পনা এবং সম্ভবত বাস্তব সংস্কৃতি ও মতাদর্শগুলো আরও ভিন্ন এবং হয়তো আরও অদ্ভুত দিকগুলোতে বিকশিত হবে। তবে এটি সম্ভব যে কয়েক দশকের মধ্যেই কম্পিউটার নেটওয়ার্ক নতুন মানব ও অমানবিক পরিচয়গুলো তৈরি করবে, যা আমাদের কাছে তেমন অর্থপূর্ণ মনে হবে না। এবং যদি পৃথিবী দুটি প্রতিদ্বন্দ্বী ডিজিটাল গুটিতে বিভক্ত হয়ে পড়ে, তবে এক গুটির সত্তাগুলো পরিচয় অন্য গুটির বাসিন্দাদের কাছে দুর্বোধ্য হতে পারে।